চরিত্রের বিন্যাসে সাবিলা নূর ঠিকঠাক ছিল, এটা আমার সবচেয়ে প্রথম একটা জিজ্ঞাসা ছিল যে এইটা চরিত্রে সাবিলা কেমন করবে বা কেমন লাগবে অন স্ক্রিন, কিন্তু একদমই ঠিকঠাক। ও যে পড়েছে উপন্যাসটি এবং পড়ে যে রপ্ত করেছে ভেতর থেকে, ঠিক সাবিলা না, চিত্রাই হয়ে উঠেছে, এটা বোঝা গিয়েছে। খুব সুন্দর হিউমার থাকবে এটা খুব বলার অপেক্ষা রাখে না, কারণ হুমায়ুন আহমেদ নিজেই হিউমারের রাজা। এবং যে চরিত্রের কথাগুলো বললাম, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শ্যামল মলা, জাকে বাড়ি মামু, বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, মানে আরও যদি এক ঝাঁক পরবর্তীতে আবার ছোট চরিত্রে ডাক্তার এজাজ অভিনয় করেছেন, ফারুক আহমেদ অভিনয় করেছেন, এই জায়গাগুলো একদম স্টার্ট করে দারুণভাবে মুগ্ধ করেছে আমাকে দুটো চরিত্র। আমি খুব বিং অনেস্ট, এটি দুটো চরিত্রের কথা আলাদাভাবে বলতে চাই, সেটা হচ্ছে মোশাররফ করিম এবং শ্যামল মলা। শরীফুল রাজ এবং সাবিলা নূরের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা দুর্দান্ত লেগেছে। শরীফুল রাজ একদম মানে বিয়ার ফেসে আমরা দেখে অভ্যস্ত, সেখানে ক্লিন শেভ শরীফুল রাজকে একেবারে অন্যরকম লেগেছে বা লাগানোর চেষ্টা করেছেন, সেটাতে পেরে উঠেছেন। তবে সাবিলা নূর দুর্দান্ত করেছেন। হ্যালো, সবাইকে ঈদ মোবারক। ঈদের ছবি নিয়ে যেহেতু কথা বলছি, ঈদের শুভেচ্ছাটা আগেই জানিয়ে দিলাম। সবাইকে কেমন আছেন? আসসালামু আলাইকুম। বনলতা এক্সপ্রেস নিয়ে কথা বলবো। বনলতা এক্সপ্রেস ছবিটি নিয়ে এর আগে প্রিভিউ দিয়েছি এবং বেশ কিছু প্রত্যাশার গল্প বলেছি ছবিটি দেখার আগে, যদিও আমি আনঅফিসিয়ালি ছবিটি আগে দেখেছি। সিনেমা হলে গিয়ে যখন দেখলাম ছবিটি নিয়ে বলতে চাই যে প্রথমত হুমায়ুন আহমেদের গল্প নিয়ে সবাই ঠিকঠাক নির্মাণ করতে পারে না, কারণ একটা উপন্যাসের পড়ার পর বা একটা বিখ্যাত উপন্যাসের গল্প যখন চিত্রনাট্য এবং সেলুলয়েডে আসে, তখন দেখবেন যে নানান রকম ফাঁকফোকর থাকে, কিংবা দর্শক বা পাঠকদের মনের যে ভাবনা, কল্পনায় যে নায়ক নায়িকা একটা চর্চিত হয়, সেটার সাথে সেলুলয়েডে মেলে না। বনলতা এক্সপ্রেসে ঠিকঠাক মিলে গিয়েছে, এটা সবচেয়ে বড় মানে অবাক করার মতো বিষয় এবং ভালো লাগা বিষয়। উৎসব ছবিটি ক্রিসমাস ক্যারলের একটা অ্যাডাপ্টেশন ছিল এবং সেটাও খুব দারুণভাবে নির্মাতা নিভিয়েছেন, এবং এটিও একটি সাহিত্য নির্ভর, যেটি পড়েছে কিন্তু দেখেনি কিছুক্ষণ হুমায়ুন আহমেদের। একটা ট্রেনের ভেতর দিয়ে জার্নি, আমি মোটেই স্পয়লার দেব না, যদিও গল্পটি যারা পড়ে গেছেন তারা অলমোস্ট বুঝে গেছেন। তবে অনেক কিছু অ্যাডাপ্টেশন আনা হয়েছে। ছবির যদি চরিত্র বিন্যাসে আসি, আমি 5টি পয়েন্টে ভাগ করেছি এই আলোচনাটি। আমি অবশ্যই এটিকে রিভিউ বলছি না, এটা পর্যালোচনা, আমার একটা দর্শন তত্ত্ব বলতে পারেন। যেই পরিমাণ গুণী শিল্পীদের মানে এখানে সম্মিলন ঘটানো হয়েছে, এটা অ্যামেজিং। মানে আমরা মাল্টিকাস্টিং ছবি পাই না, বা এটা নিয়ে অভিযোগ থাকে, কিংবা মাল্টিকাস্টিং করার সময় নানান রকম ক্ষেত থাকে, ওর সিকোয়েন্স কাটা হয়েছে, আমাকে বড় করে দেখা হয়েছে, পোস্টারে বড় নাই, ছবি নাই, ইত্যাদি নানান অভিযোগ আমরা দেখেছি। কিন্তু এটাতে দেখবেন যে প্যারালালি কিছু চরিত্র গুরুত্ব পেয়েছে, কিন্তু আপনি ছবিটি দেখার সময় বুঝবেন না যে নায়ক কি মোশাররফ করিম, নাকি শরীফুল রাজ, নাকি শ্যামল মলা, কিংবা প্রধান চরিত্র অভিনেত্রী হিসাবে কি বাঁধন, মম, না সাবিলা নূর। যদিও সাবিলা নূর চিত্রা যে চরিত্রটি, এটি মূলত মূল যে নায়িকা বা যে রোমান্টিক গল্পে যেই ধরনের বা হুমায়ুন আহমেদের গল্পে যে রূপা, চিত্রা বা অবনী, এই যে নামগুলো থাকে, সেগুলোর ভেতরে একটা স্নিগ্ধতা দেখবেন যে রবীন্দ্রনাথের হৈমন্তীর মতো। ঠিক তেমন চরিত্রের বিন্যাসে সাবিলা নূর ঠিকঠাক ছিল, এটা আমার সবচেয়ে প্রথম একটা জিজ্ঞাসা ছিল যে এইটা চরিত্রে সাবিলা কেমন করবে বা কেমন লাগবে অন স্ক্রিন, কিন্তু একদমই ঠিকঠাক। ও যে পড়েছে উপন্যাসটি এবং পড়ে যে রপ্ত করেছে ভেতর থেকে, ঠিক সাবিলা না, চিত্রাই হয়ে উঠেছে, এটা বোঝা গিয়েছে। খুব সুন্দর হিউমার থাকবে, এটা খুব বলার অপেক্ষা রাখে না, কারণ হুমায়ুন আহমেদ নিজেই হিউমারের রাজা। তবে এটাকে এখনকার অ্যাডাপ্টেশনে বিন্যাস করাটা, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল তানিম নূরের, সেটি খুব সুন্দরভাবে গুছিয়েছেন। এবং যে চরিত্রের কথাগুলো বললাম, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শ্যামল মলা, জাকে বাড়ি মামু, বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, মানে আরও যদি এক ঝাঁক পরবর্তীতে আবার ছোট চরিত্রে ডাক্তার এজাজ অভিনয় করেছেন, ফারুক আহমেদ অভিনয় করেছেন, এই জায়গাগুলো একদম স্টার্ট করে দারুণভাবে মুগ্ধ করেছে আমাকে দুটো চরিত্র। আমি খুব বিং অনেস্ট, এটি দুটো চরিত্রের কথা আলাদাভাবে বলতে চাই, সেটা হচ্ছে মোশাররফ করিম এবং শ্যামল মলা। মোশাররফ করিম অনেকটা মিসির আলীর রূপান্তর ঘটিয়েছেন এখানে ট্রেনে, যদিও মিসির আলী নামে চরিত্রটি নেই, কিন্তু আমরা যারা হুমায়ুন ভক্ত তারা বুঝতে পারি যে এই চরিত্র ক্রাইটেরিয়া বা ক্যাটাগরিটা কোনটা। সো আমেরিকা থাকে, আমেরিকার
একজন প্রফেসর এবং সে ট্রেন জার্নি করে, ট্রেন স্মোকার, খুব চৌকস, পারদর্শী, খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং খুব লাউড। এই লাউডনেসটা হুমায়ুন আহমেদের একটা দুটো চরিত্রে থাকবেই। মানে আগের সময় যেমন মোজাম্মেল হোসেন ছিল, তেমনি মিসির আলী বা মোশাররফ করিম চরিত্রটা দারুণভাবে, মানে মোশাররফ করিমকে আমি যে অভিনয়ের দৈত্য বলি, এটা আসলে মানে বারবার সে, আমি মনে করি যে না, আমি বোধহয় একটু বাড়িয়ে বলি, না মোটেই বাড়ি না। এই মোশাররফ করিমকে আপনি যদি দেখবেন যে সব কিছু চুম্বক দিয়ে টেনে একাকার করে ফেলে, মানে তার দিকে ফুল অ্যাটেনশন দিতে হয় এবং এত অদ্ভুত হিউমার সেন্স, তার যে গেস্টার, তার যে অভিব্যক্তি, চোখের যে অভিনয়, বডি ল্যাঙ্গুয়েজ, এবং শেষ দৃশ্যে যখন তার মানে একটা প্যাথেটিক বা ইমোশনাল টার্মে যখন চিৎকার করে বলতে থাকে যে আমি গণিতবিদ হিসেবে আমি পৃথিবীতে এততম, কিন্তু আমার এই পরাজয় ইত্যাদি নানান রকম চিৎকার করে যে আর্তনাদ, এই হাহাকারে চোখ ভারী হয়ে আসে, চোখের জল পড়তে থাকে। এটা সত্যিকার অর্থে অনেকদিন পর বাংলা সিনেমায় হলো যে পুরো হল ভর্তি, আমি মোটেই বানিয়ে বলছি না, পুরো হল ভর্তি মানুষ কিছুক্ষণ পর পর হো হো করে হেসে উঠছে। আমি আমার পরিবার নিয়ে গিয়েছিলাম, তারাও হেসে উঠছে। পাশের একজন ভদ্রলোক, তিনি একা এসছেন এবং খুব নিবিষ্ট মনে ছবিটা দেখছেন। তো আমি আমার ছেলের জন্য পপকর্ন, পপচিকেন আনার জন্য জাস্ট একটু এক্সকিউজ মি বলে চলে যাচ্ছিলাম। তো 2বার 3বার হয়েছে এরকম। তো তৃতীয়বার সে বলছে, ভাই আপনি এতবার যাচ্ছেন, আপনি তো মিস করবেন ভাই, আপনি এটা কেন করছেন, আবার আমাকেও ডিস্টার্ব করছেন। তো সে একটু বকা দিল। আমি সাধারণত একটু বিরক্ত হই, কিন্তু অদ্ভুত লাগলো, খুব ভালো লাগলো এই বকাটা আমার শুনতে, যে এত নিবিষ্টভাবে সে দেখছেন এবং যে চিৎকার করে যে হেসে উঠছেন, একা একাই আসছেন কিন্তু, এবং তার সমস্যা, তার চিৎকার শুনে বাকিরাও একটা কোরাস চলছে। এটা অদ্ভুত ডিলেমা। এবং প্রায় শেষ দিকে যখন কমেডি বা রোমান্টিক কমেডি বা ফ্যামিলি কমেডিতে দেখবেন যে শেষ দিকে যে একটা ইমোশনাল টার্মে শেষ করে দেয়া, সেই ফিনিশিংটা ঠিকঠাক হয় না। তানিম নূর এবং হুমায়ুন আহমেদের গল্প খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব দারুণভাবে একটা হ্যাপি এন্ডিংই বলবো, হ্যাপি এন্ডিং দিয়েছে এবং সেটা একটা মোরাল জায়গায় মানে ঠেকেছে। পিওর বাংলাদেশি ছবি যে ট্যাগ লাইনটা দিয়েছে তানিম নূর, সেটির প্রতি আমি বলবো যথার্থ বিবেচনা রেখেই তিনি দিয়েছেন এবং এই ধরনের ছবি সত্যিকার অর্থেই মাস্ট ওয়াচ। এবং আমি বলবো বাংলাদেশিদের জন্য খুব গর্বের জায়গা যে আমাদের নিজস্ব গল্প, নিজস্ব এলিমেন্ট, এখানে কুম্ভু কারাতে নাই, এখানে এমন কোনো প্রপস নাই, এমন কোনো অভ্যেস নাই, এমন কোনো সিনারি নাই যেটা বাংলাদেশি কালচারের সাথে যায় না। একেবারে পিওর বাংলাদেশি ছবি। কিছু কিছু জায়গায় খামতি রয়েছে, একটা ছবির পর্যালোচনা বা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে গেলে হয়তো পাবেন, কিন্তু সাধারণ দর্শক হিসাবে যখন আপনি একটা ঈদের ছবি নিয়ে খুব এনজয় করতে যাবেন, তখন দেখবেন যে এগুলো কোনোভাবেই আপনার কাছে খুব বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে না, মনে হচ্ছে ছবিটা এনজয় করি। উৎসব ছবিটির ক্ষেত্রে আমি বলবো যে উৎসব এক ধরনের ছবি এবং সে উৎসবে বেশ কিছু ল্যান্ডস্কেপ, ফ্ল্যাশব্যাক, অনেক কিছু ইউজ করা গিয়েছে। এখানেও কিছু ফ্ল্যাশব্যাক রয়েছে, কিন্তু এখানে যে লিমিটেশনস রয়েছে, যে একটা ট্রেনের ভেতর দিয়ে জার্নি, ট্রেনের ভেতর দিয়ে গল্প, সুতরাং আমরা সিনেমায় যেটি খুব প্রত্যাশা করি বা মানে দেখে অভ্যস্ত, যে বিশাল ল্যান্ডস্কেপ, লং শট, স্লো মোশন, ড্রোন শট ইত্যাদি নানান রকম কারিকুলাম এবং ক্যামেরার কারিগরি কিন্তু এখন দর্শকরাও জানে। তো সেখানে ট্রেনের বগির ভেতর দিয়ে গল্পে যে বিন্যাসটা ঘটেছে, সেখানে দারুণভাবে ফুটেছেন। মনে হয়নি যে খুব মিড ক্লোজের ভেতর দিয়ে গল্প চলেছে, মনে হয়নি যে এখানে সিনেমাটিক শট কেন নাই, কারণ কোনোভাবেই এনগেজমেন্টটা মানে কাটতে দেয়নি, মানে বোর হতে দেয়নি। শেষ দৃশ্যে বা শেষ সিকোয়েন্সগুলোর আগে কিছুটা মনে হচ্ছিল কোন দিকে যাবে, কোন দিকে গড়াবে, সেখানে পরপর যারা গল্পটা পড়েননি তারা ভীষণ মজা পাবেন। এবং আমি বলবো যে শরীফুল রাজ এবং সাবিলা নূরের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা দুর্দান্ত লেগেছে। শরীফুল রাজ একদম মানে বিয়ার্ড ফেসে আমরা দেখে অভ্যস্ত, সেখানে ক্লিন শেভড শরীফুল রাজকে একেবারে অন্যরকম লেগেছে বা লাগানোর চেষ্টা করেছেন, সেটাতে পেরে উঠেছেন। তবে সাবিলা নূর দুর্দান্ত করেছে। আর মমো খুব কম সময় স্ক্রিনিং পেয়েছে, একজন প্রেগনেন্ট মহিলা হিসাবে খুব কম সময় স্ক্রিনিং পেয়েও মানে মনে হয়েছে যে তিনি তার অভিনয়ের জাত চিনিয়েছেন, যে তিনি যে যাকে বাড়ি মমো, তিনি যে দীর্ঘকালের অভিনেত্রী একটা এক্সপিরিয়েন্স, সেটিকে বুঝিয়েছেন। শ্যামল ওয়াজ ফ্যান্টাস্টিক, মানে তার যে অ্যাংরি ম্যান লুক এবং শেষ দিকে যে ক্ষয়ে যাওয়া, ভেঙে পড়া একটা সংসারী যুবক এবং মেয়ের সাথে, স্ত্রীর সাথে তার যে চিৎকার চেঁচামেচি, কিন্তু ভিতর থেকে পীড়ন, এইগুলো যে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সাধারণত অ্যাংরি বা একটু বকে যাওয়া তরুণ হিসাবে
শ্যামল মালাকে অনেকে কাস্ট করে দেখি, কিন্তু অ্যাংরি ম্যান হিসেবে যেমন দেখেছে, শেষ দিকে যে একেবারে ক্ষয়ে যাওয়া ভেঙে পড়া যুবক হিসাবে যে ভাঙনটা দেখিয়েছে শ্যামল মালা, অদ্ভুত, অসাধারণ লেগেছে আমার কাছে। এবং আমি মনে করি যারা দেখবেন তাদের ক্ষেত্রেও তাই একই রকম। চঞ্চল চৌধুরী বাঁধন একটা জুটি ছিল, চঞ্চল চৌধুরী প্রভাবশালী মন্ত্রী, এবং সেই জায়গায় মনে হয়েছে যে চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে তো কোনো প্রশ্ন আসবে না, কিন্তু মনে হয়েছে যে চঞ্চল চৌধুরীকে হয়তো এই 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 চরিত্রটা না, মানে চঞ্চল চৌধুরীর জন্য আমার কাছে মনে হয়েছে, মানে এটা ইটস মাই অপিনিয়ন। বাট চঞ্চল বাঁধন এবং তার যে আলাদা কামরা, তার যে গেস্টার খুব সুন্দর লেগেছে। এবং ছবির একটা অনবদ্য বিষয় সেটি হচ্ছে এটিকে অনেকভাবে ট্রিবিউট করা হয়েছে, মানে বেশ কিছু ডায়লগে এসছে আইয়ুব বাচ্চুর কথা, আইয়ুব বাচ্চুর গান রয়েছে উড়াল দেব আকাশে এবং বাংলাদেশ, এবং সেখানে মোশাররফ করিমের ডায়লগেও রয়েছে যে আইয়ুব বাচ্চু যখন গিটার বাজায় অমুক তমুক কোনো কিছু তখন খেয়ালে আসে না। এই যে নানান ছোট ছোট এলিমেন্ট ট্রিবিউট করা, এবং একটা হেলিকপ্টার শট আছে, হেলিকপ্টার থেকে নামার পর আমরা কি দেখি যে একটা হিরোইজম স্লো মোশন তৈরি হবে, তো সেখান থেকে নামে ফারুক আহমেদ এবং ডাক্তার এজাজ, হুমায়ুন আহমেদের খুব বিখ্যাত দুই চরিত্র, এবং সে নেমে একটা পোর্শন আসে যে কি ভাবছিলা কি হেলিকপ্টার থেকে শাকিব খান নামবে। সুতরাং এই যে বাংলাদেশি ছবির বাংলাদেশি সুপারস্টারকে ট্রিবিউট করা, এটা ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং আরও রয়েছে অর্থহীন সুমনের গান, বেজ বাবা সুমন যাকে আমরা বলি, এবং সুমনের গানের সাথে মূলত আমাদের তারুণ্য বা এই যে জেনজি বা তার আগের একটা পোর্শন জেন আলফাকে ধরে রাখার যে একটা চেষ্টা, এইটা দারুণভাবে মিশেল ঘটেছে। ছবিটা আমি বলবো যে কোনোভাবেই ভুল ধরার জন্য আপনি যদি বসেন, ভুল ধরে খুব একটা আরাম পাবেন না, কিন্তু যদি আপনি মানে এটাকে হৃদয়ঙ্গম করতে চান বা আবেগী হয়ে এটাকে ঠিক ফিল করতে চান ছবিটিকে, এটার ভেতরে অনেক কিছু পাবেন। মানে এটা সত্যি একটা অসাধারণ একটা ছবি তৈরি হয়েছে, এবং বনলতা এক্সপ্রেস নামটির সাথে যথার্থতা। এবং আমি একসময় ভাবতাম যে হুমায়ুন আহমেদের অনেকগুলো দারুণ নির্মাণ করেছেন অনিমেষ সাহিত্য, অনিমেষ সাহিত্যের বাইরে বোধহয় হুমায়ুন আহমেদের নাটক ফিল্ম কেমন নির্মাণ হবে এটা আমার কাছে সন্ধিহান ছিল। দু একজন নির্মাণ দেখেছি কিন্তু ভালো লাগেনি, তাই এটাতে কিছুটা আমি সংশয় ছিলাম, কিন্তু তানিম নূর দুর্দান্ত কাজ করেছেন। আমি চাইবো তানিম নূর পরবর্তী ছবিতে এই তার মানে প্যাটার্নটা নিয়ে থাকবেন যে পিওর বাংলাদেশি ছবি, তবে বিভিন্ন রকম প্রেক্ষাপটের গল্পেতে অবশ্যই আসবেন। কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, বিজিএম ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করে অনেকে, কিন্তু আমি মূলত ছবি দেখি গল্পটা কতটুকু টানছে, কতটুকু টানছে না, কতটুকু এনগেজ রাখছে, কতটুকু রাখছে না। আমরা শৈশব থেকে, আমাদের শৈশবে বাবা মারা বলতো বই দেখে আসছি, এটাই ছিল কিন্তু প্রচলন যে আমরা বই দেখে আসি, অর্থাৎ পড়া বই সেটাকে দেখে আসা, সেটিকে হয়তো সিনেমা। সো এটি সত্যিকার অর্থে এটা ছবিটা দেখে আসার পর বলা যায় যে বই দেখে আসছি। তো বন্ধু কেউ দেখলে আমরা বলতাম যে বইয়ের গল্প বলতো, বইটা কিন্তু সিনেমা। তখন ওই বইয়ের গল্প টুকটুক করে শোনাতো। যখন আমাদের কাছে হয়তো 4টা ছবি আসতো, 4টা হলে হয়তো 2টা ছবি দেখার পয়সা আছে, বাকি 2টা ছবির গল্প আমরা বন্ধুদের কাছ থেকে শুনতাম কিংবা খালাদের কাছ থেকে শুনতাম, খালারা হয়তো দেখে আসছে। সো সেই সময়ের কথা, সেই নস্টালজিয়া কিছুটা হলে ভোগাবে। 90s নস্টালজিয়া, যদিও কিছুক্ষণ উপন্যাসটি 2007-এ মুক্তি পেয়েছে, কিন্তু হুমায়ুন আহমেদ মূলত আমাদের 90s কিডসদের জন্য একটা দারুণ নস্টালজিয়া, একটা প্যানোরামিক একটা পার্ট, মানে যেটা শুধু ফ্যান্টাসি না, যেটা আসলে একটা মানে প্রাউড মোমেন্ট নিয়ে আমাদের পরবর্তী সময়কে বলার যে একটা গ্রন্থ না, যে ঠিক আছে আমরা ওই সময়ের, আমরা জানিস এই সময়ে হয়তো, তো ওই সময়ের একটা দারুণ এলিমেন্ট কিন্তু হুমায়ুন আহমেদ। আমি হয়তো হুমায়ুন আহমেদের প্রচণ্ড ভক্ত বলে আমি এটাকে অনেকটা বায়াসড, কিন্তু আমি জিজ্ঞাসা করেছি যারা আমাদের এই প্রজন্মে, অনেকে হুমায়ুন আহমেদকে ঠিকঠাক চেনে না। আমি আবার বলছি, অনেকে ঠিকঠাক চেনে না, এটা কিন্তু সত্য। মানে পড়া হয়নি, হুমায়ুন নাম শুনেছে কিন্তু পড়া নেই, পাঠ্যাভ্যাস আমাদের চেঞ্জ হয়েছে, অডিও বুক এসছে, অনেক রকম এই যে ইউটিউবে কন্টেন্ট আসছে, সুতরাং ইন্টারভিউ পড়ে, কেউ প্রবন্ধ পড়ে, কেউ ট্রাভেল স্টোরি পড়ে, কেউ টিউটোরিয়াল দেখে, সেগুলোর লেসন নেয়, কিন্তু গল্প উপন্যাসের পাঠক বাংলাদেশে অনেকাংশে কমেছে। তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি কেমন লাগলো ছবিটা এক কথা বলেছে, খুব এনজয় করেছি। তারাও হেসেছেন। মানুষকে মানে থাকে না যে কাতুকুতু দিয়ে হাসানো ইত্যাদি, বা কমিক পার্ট, আমাদের অ্যাকশন মুভি, সামাজিক মুভি, থ্রিলার মুভিতে একটা কমেড পার্ট রাখে, মানে একটা রিলিফ, কিন্তু এখানে এক্সট্রা রিলিফের দরকার নেই, এবং এক্সট্রা আলাদা এফোর্ট দিয়ে যে হাসানোর চেষ্টা, সেটিরও কোনো চেষ্টা করেনি। একটা গানের দল ছিল, সেই গানের দলে হিউমার এবং সেই একঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। আর একটি চরিত্র কথা না বললে না, সেটা একটা পকেটমার চরিত্র রয়েছে। ভদ্রলোকটির নাম আমার ঠিকঠাক খেয়াল নাই বা আমি ঠিক রিকল করতে পারিনি, বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট। মানে 3 কি 4টা সিকোয়েন্স পেয়েছেন, তাতে মনে হয়েছে যে
থাকে না যে কিছু অচেনা চরিত্র, ইনি কে, ইনি কি সত্যিকারের পকেট মার, মানে এতটা ইনভলভমেন্টটা দেখিয়েছেন তার অভিনয়ে। অবশ্যই তিনি, আমার ধারণা তিনি থিয়েটার কর্মী, যদিও আমি জানি না, আমার ভুল হতে পারে, কিন্তু আমি শিল্পীর সাথে পরিচয় হতে চাই। সব মিলিয়ে আমি কখনো মার্কিং দেয়াটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ মার্কিং দেয়াটা আমি মনে করি লজিক্যাল না। কারণ একজন নির্মাতা যখন সবচেয়ে বাজে ছবিটাও বানায়, তার যে এফোর্ট ভাই, বাংলাদেশে কোনো রকম লজিস্টিক্স থাকে না, প্রডিউসারের টাকা কম, বাজার নাই, সিঙ্গেল স্ক্রিনে নকল হয়ে যায়, সিনেপ্লেক্সের ঠিকঠাক মতো টাকা পাওয়া যায় না, ইত্যাদি নানান অব্লিগেশনের ভেতরে একজন প্রডিউসার পরিচালককে যখন টাকা দেয় সেটা নিয়ে যে পরিশ্রম করে ছবি বানায়, সেটা ফেল করলে না, এটা আসলে সামগ্রিক ব্যর্থতা। সুতরাং আমি মার্কিংয়ে যাব না। কিন্তু এই সব কিছু মিলিয়ে এত উচ্ছ্বাস এই ছবিটা আসবে, কারণ তানিম নূরের পরিশ্রমটা আমি জানি, এবং ও সবসময় বলে যে আমি সিনেমাটাই করতে এসেছি। সুতরাং এই সিনেমা পাগল তরুণরা, এই সিনেমা পাগল যুবকদের যাতে থামতে না হয়, যাতে আরও স্বপ্নটা বড় করতে করতে বিশাল আকারে আমাদের বাংলাদেশকে দেখাতে পারে। আমাদের দেশে অনেক তরুণ দারুণ দারুণ নির্মাতা তৈরি হয়েছে, তবে আমি অনেকাংশেই অনেক দিক দিয়ে এগিয়ে রাখবো তানিম নূরকে। গুড লাক ফর বনলতা এক্সপ্রেস টিমকে এবং তানিম নূরকে স্যালুট। লাভ ইউ অল, এবং সমস্ত অভিনয় কলাকুশলীদের প্রতি আমার দারুণ ভালোবাসা, দারুণ একটা সময় উপহার দেওয়ার জন্য। সবাই দেখুন সিনেমা হলে গিয়ে এবং আপনাদের মতামত শেয়ার করুন। আল্লাহ হাফেজ।